সামনে বসে আছেন এবং মঞ্চে, আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা যারা বসে আছি আমাদের কারোর এই অর্থের কোনো অভাব নাই। আমাদের চারিদিকে ব্যাগ ভরা, পকেট ভরা অর্থ, কিন্তু উই ডোন্ট নো হাউ টু ইউটিলাইজ দিস সিক্রেট মানি। এই যে গোপন অর্থ আমাদের সামনে আছে, এইটা আমরা জানি না। প্রতিটি মাথার দাম ন্যূনতম মিনিমাম 5,000 কোটি টাকা, মিনিমাম 5,000 কোটি টাকা। যদি কারো কাছে 5,000 কোটি টাকা থাকে, সে গরিব কিনা, সে বেকার কিনা? যদিও আমাদের গড গিফটেড এই ঘাড়ের উপরে যতটুকু আছে তাকে বলা হয় ব্রেন বা মস্তিষ্ক, তার দাম ন্যূনতম, যদিও তার দাম দেয়া যায় না, তার কোনো ভ্যালু দেয়া যায় না, তারপরও বৈজ্ঞানিকরা মনে করছে 5,000 কোটি টাকা। বাট সেটা জানতে হবে, সেইখানেই প্রযুক্তি, সেইখানেই তথ্য প্রযুক্তি কিভাবে এটাকে ইউটিলাইজ করতে হবে। আমাদের সম্মানিত কালামপুরের সাবেক ভিসি স্যার জনাব এম এ জলিল স্যার বলে গেছেন যে সব জায়গায় আপনার তথ্য প্রযুক্তির প্রয়োজন হয়, আমি বিশ্বাস করি না। ঠিকই বলছেন উনি, আপনারা জেনে খুশি হবেন, ওনার বাণীতে উনি লিখেছেন 3য় লাইনে, শিক্ষাই জাতির জীবনের পথ সুগম করার একমাত্র সোপান, বিশেষ করে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। উনি এর 2 লাইন পরে লিখছেন, আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা, সংগ্রাম, আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বপ্নের সোনার বাংলাকে ডিজিটালাইজেশন করার অন্যতম হাতিয়ার কম্পিউটার প্রযুক্তি নির্ভর শিক্ষা। এই বাণী থেকে আমি যতটুকু পড়লাম, তথ্য প্রযুক্তি এমন এক জায়গায় চলে গেছে যেখান থেকে ফেরত আসার আমাদের কোনো সুযোগ নাই। আজকে বিভিন্ন স্বপ্নের কথা বলা হচ্ছে পুরস্কারের কথা। আপনারা জেনে খুশি হবেন, পৃথিবীতে সবচেয়ে বড় পুরস্কার কি? কেউ কি বলতে পারবেন? সবচেয়ে বড় যিনি, যেই পুরস্কারটা, তার নাম কি? হ্যাঁ, সম্মান। কিন্তু সেই পুরস্কারটার নাম কি? বাংলাদেশের হয়তো একজন পেয়েছেন, অনেকেই বলেছেন নোবেল পুরস্কার। তার আমি একটু সংক্ষিপ্ত ইতিহাস বলবো। এই যে নোবেল পুরস্কার, আলফ্রেড নোবেল কি কারণে পেয়েছিলেন? এক লাইনে কেউ বলতে পারবেন? কি কারণে এই পুরস্কারটা প্রবর্তন করা হলো, এটা বলতে পারবেন? হ্যাঁ, শান্তির জন্য। এই পুরস্কারটা ওনার নামে, ওনার জীবনের যত সঞ্চিত ধন, অর্থ সব দান করে গেছে এই নোবেল ফাউন্ডেশনকে। উনি একদিন ঘুমে থেকে উঠে জাতীয় পত্রিকা পড়ে দেখছেন, তখন ওনার হেডলাইনে আসছে যে পৃথিবীর ধ্বংসকারী, মানুষ হত্যার কসাই আলফ্রেড নোবেল মারা গেছেন। উনি জীবিত, পেপারে পড়তেছেন। তখন উনি খোঁজ খবর নিয়ে দেখলেন উনি যেই ডিনামাইট আবিষ্কার করছেন, সেই আবিষ্কার ডিনামাইট দিয়ে মানুষ যুদ্ধ করছে, মানুষ হত্যা করছে। কিন্তু ওনার আবিষ্কারটা কিন্তু সেই জন্য ছিল না, ওনার আবিষ্কারটা ছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের মহৎ কাজের জন্য। পৃথিবী যখন অনেক কষ্টসাধ্য, পাহাড়ি রাস্তা, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যেতে পারছে না, ডিনামাইট দিয়ে পাহাড় ভেঙে রাস্তা বানিয়ে ওই পাহাড়ের বিভিন্ন ধাতব পদার্থ অন্যান্য বৈজ্ঞানিক কাজে ব্যবহার করে মানুষ কল্যাণের জন্য উনি সৃষ্টি করছিলেন ডিনামাইটের সেই জিনিস। কিন্তু মানুষ কি করছে? তার অপপ্রয়োগ করছে। আর এই অপপ্রয়োগটাই আমাদের চোখে বেশি পড়ছে। তাই জলিল সাহেব বলছেন যে তথ্য প্রযুক্তি দিয়ে অনেক বিভ্রান্তিকর কাজ হয়, কিন্তু আমরা অপপ্রয়োগ করব না। জেনারেশন বাই জেনারেশন দেশ গড়ার কাজে আমরা এগিয়ে যাব। এই এগিয়ে যাওয়ার মানে হচ্ছে আমাদেরকে উন্নত ধাপে নিয়ে যাওয়া। এই উন্নত ধাপে নিয়ে যাওয়ার জন্য প্রধান হাতিয়ার হচ্ছেন আপনারা। 2-4 জন দুষ্ট লোক সমাজে থাকি কিনা, তার জন্য কি আমরা উন্নয়ন বন্ধ করে দিব? কি দিব কিনা? আপনার একটা বাংলা অ্যাড দেখেন না, বাংলা একটা অ্যাড দেখেন, মানুষকে এখন সূর্য দেখে, আপনার হাতেও তো করি, দেখেন কিনা? আমি আর বেশি বলবো না। যে এই তোরা স্কুলে আসছিস কেন, ওই খেয়া নৌকা বাইবে কারা? একটা মনে আছে? প্রযুক্তি আগে যাবে, খেয়া নৌকা এরা বাইবে না, এদের পরিবর্তে ইঞ্জিন আসবে, তারা বাইবে। সো আমি ওই বিজ্ঞাপনটা আপনারা দেখেছেন। প্রযুক্তিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, অপব্যবহার বন্ধ করতে হবে। কখনোই প্রযুক্তি ছাড়া কোনো দেশ, কোনো জাতি আজ উন্নয়ন করতে পারি নাই। আমরা যারা স্যাটেলাইট টেলিভিশন দেখি, দেখুন
এই প্রযুক্তিটা বিদেশ থেকে আমাদের আমদানি করে কিনে ভাড়া নিয়ে করতে হয়। যদি আমরা একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারি তাহলে আমরা নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও তাকে রপ্তানি করতে পারবো। আজকে এই পর্যায়ে আসলে আমি একটু ব্যাগে গেলাম যে এখানে দু একটা কথা উঠছে প্রযুক্তি নিয়ে, সেই প্রযুক্তির কথা আপনাদের জানানোর জন্য। তথ্য প্রযুক্তি এমন জায়গায় নিয়ে যাবে আগামী বাংলাদেশকে, আজকে আমরা উন্নয়নশীল দেশ থেকে ধাবিত হয়ে একটু আগে চলে গেছি, প্রায় মুদ্রার কাছাকাছি। গতকালকের নিউজ 31 বিলিয়ন ডলার আছে আমাদের রিজার্ভ ব্যাংকে, যেটা রেকর্ড অতীতে। এটা হচ্ছে তথ্য প্রযুক্তির কল্যাণে, এটা হচ্ছে ম্যান পাওয়ারের কল্যাণে, এইটা হচ্ছে আমাদের গার্মেন্ট সেক্টর বলেন সেটাও ম্যান পাওয়ার, ইয়াং জেনারেশন বিদেশে লোক পাঠান সেটাও ম্যান পাওয়ার। আজকে এই ম্যান পাওয়ার তথ্য প্রযুক্তি কল্যাণে বাংলাদেশ আরো উন্নয়ন হয়ে যাবে। 2025 সালের মধ্যে আমার লেখায় আছে বাংলাদেশ হবে মধ্য আয়ের দেশ। বাংলাদেশে তখন যুব শক্তি যাকে বলে মহাশক্তি, সেই শক্তি আমার সামনে বসা। আপনারা এই শক্তিকে ইউটিলাইজ করে আমরা মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে ধাবিত হব। বাংলাদেশ আগামীতে আউটসোর্সিং এর দিকে ধাবিত হচ্ছে। যারা তথ্য প্রযুক্তি জানেন, আউটসোর্সিং হচ্ছে এমন কাজ আপনার ঘরে বসে সারা পৃথিবীর কাজ আপনি মোবাইল এবং কম্পিউটার দিয়ে করতে পারবেন। আর এই 10 কোটি 50 লক্ষ লোকের অর্ধেক লোক যদি দৈনিক 5 ঘন্টা করে আউটসোর্সিং করে, ন্যূনতম মজুরি যদি $2 হয়, তাহলে বাংলাদেশের দৈনিক মজুরি হবে 4000 কোটি টাকার উপরে, 4950 কোটি টাকা প্রতিদিনের মজুরি। 1 বছরের মজুরি আসবে 14 লাখ কোটি টাকা, যেখানে বাংলাদেশের জাতীয় আয়ের বাজেট হচ্ছে 3 লাখ কোটি টাকা। তাহলে 14 লাখ কোটি টাকাটা কয় বছরে বাজেট হবে? কয় বছর? 4 বছরেরও বেশি। যেখানে শুধুমাত্র অর্ধেক জনশক্তি যদি দৈনিক 5 ঘন্টা কাজ করে, বর্তমান বাজেটে 4 বছরেরও বেশি, অর্থাৎ শুধু তাদের টাকা দিয়েই এই দেশ চলতে পারবে। সেই মহাশক্তি বলছি আমি, আমার সামনে যারা আছে যুব শক্তি। আর এই যুব শক্তিকে আউটসোর্সিং হিসাবে কাজ করতে হবে। আগামী যুব শক্তি কারো কাছে মাস বছর হিসাবে চুক্তিতে কোনো চাকরি করবে না, তারা চাকরি করবে ঘন্টা বা মিনিট হিসাবে। এখনো ইউরোপে যান, আমেরিকাতে যান, প্রতি ঘন্টা সপ্তাহের মজুরি। আজকে আপনি কাজ করছেন, ডলার পকেটে নিয়ে খরচ করবেন। তথ্য প্রযুক্তি আপনাদের সামনে আজকে প্রথম আলোতে নিউজ আসছে, স্মার্ট বেল্ট আসছে, যে বেল্টের ভিতরে আপনি স্পর্শ করার সাথে সাথে আপনার সমস্ত ডাটা চলে আসবে, কোথায় কোন প্রজেক্টে কি কাজ চলতেছে সব ছবি আপনার সামনে। আমি লিখেছি আগামী 2025 সালের মধ্যে বাংলাদেশ একটি স্বচ্ছ কাচের আয়না হিসাবে পরিণত হবে। আপনি ভাঁজ করে দেখলেন, আজকে আপনার অফিসে কি হচ্ছে দেখে সরাই ফেললেন। আপনার ইউনিভার্সিটিতে আইসিটি নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীতে একটি ডাটা সেন্টার থাকবে, সেখানে ইউরোপ, আমেরিকা, কানাডা, জাপানের মতো ইউনিভার্সিটি যেগুলি আছে, সেই ইউনিভার্সিটিতে আপনারা ঘরে বসে পড়াশোনা করবেন। 2টা ক্যাম্পাস পাশাপাশি থাকবে, আপনার ঘরের ক্যাম্পাস, ইউনিভার্সিটি। আমার মতো যিনি লেকচার দিবেন, সেই লেকচার পাশে বসে আপনি শুনবেন এবং তাকে কোশ্চেন করবেন। আপনার কাজ শেষ, পকেটে ভাঁজ করে রেখে দিলেন। আপনি নিউজ দেখবেন, মাল্টিমিডিয়া দেখবেন, যাই কিছু দেখবেন, দেখে ভাঁজ করে রেখে দিবেন। আপনার হাতের এখানে চাপ দিবেন, যেই চাপে চলে আসবে সারা পৃথিবীর কোথায় মহা দুর্যোগ, সুনামি, সাইক্লোন হচ্ছে, সব আপনার বেল্টের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে আগামী 2025 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্য আয়ের থেকে উন্নত রাষ্ট্র। আমাদের সামনে যারা বসে আছেন তারা হবেন বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার, অর্থাৎ আউটসোর্সিং। সো উই আর গোল্ডেন বাংলাদেশ। যখন পৃথিবীর ম্যাক্সিমাম দেশের মানুষ বুড়ো হয়ে যাবে, তাদের কর্মশক্তি কমে যাবে, দেন তখনই জেগে উঠবে বাংলাদেশ। আর এই বাংলাদেশের যুব শক্তি মহাশক্তি হিসাবে আবির্ভাব হবে, আমরা হব উন্নত রাষ্ট্র। অনেক কথা বলার দরকার ছিল, হাতে সময় অনেক কম, গুণীজনরা মঞ্চে অপেক্ষা করছে। আপনাদের কাছে একটাই আমার বিনীত অনুরোধ, এই যে আপনারা তরুণ সমাজ তথ্য প্রযুক্তিকে জানুন, সুন্দরভাবে জানুন, নিজের ক্যারিয়ার গঠন করুন। কারো কাছে চাকরির জন্য যাবেন না, নিজের চাকরি দিবেন। এই ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন চেয়ারম্যান হিসাবে আমি বলছি, আজকে সারা বাংলাদেশে আমাদের 558টি সেন্টার আছে, যেখানে আপনাদের সবার মুখে শুনলেন কালামপুরের মধ্যমণি, আপনার কালামপুরের মা কম্পিউটারের পরিচালক জনাব শের আলী। এরকম শত শত শের আলী আমাদের তৈরি করতে হবে। আপনারা হবেন শের আলীর চেয়ে আরো উন্নত, আরো পরিশ্রমী, আরো
এরকম 10টা 20টা মা কম্পিউটারের মালিকের মতো সেই শক্তি আপনাদের আছে। সবার উপরে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী বিল গেটস বলে গিয়েছিল, আমি ক্লাসে ভালো লেখাপড়া করতাম না, পারতাম না, আমার যিনি ফার্স্ট বয় ছিলেন সবসময় তিনি ফার্স্ট হতেন, আমি 2-1 বছর ফেল করতাম। এখন উনি সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি কোম্পানির কর্মী মানে কেরানি। আর আমি কে জানেন? আমি সেই প্রতিষ্ঠানের মালিক, যিনি পিছনের বেঞ্চে বসতাম, পরীক্ষায় ফেল করতাম। আজকে আমি সারা বিশ্বের শ্রেষ্ঠ ধনী মাইক্রোসফট কর্পোরেশনের মালিক বিল গেটস। আর আমার সাথে যারা পড়াশোনা করতো, ফার্স্ট বয় হইতো, তারা আমার এই প্রতিষ্ঠানের কেরানি। সো পড়াশোনায় কে কতটুকু কম, কে কতটুকু বেশি সেটা না, তথ্য প্রযুক্তিতে যে দক্ষ, তথ্য প্রযুক্তিকে যে কাজে লাগাতে পারে, তথ্য প্রযুক্তিকে সে ইউটিলাইজ করতে পারে, সেই সাকসেস টুডে, টুমরো অ্যান্ড ফিউচার। দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। প্রত্যেকে ভালো থাকবেন, তরুণ সমাজ ভালো থাকবেন, ভালো থাকবেন আপনাদের এই কালামপুর অনেক সুনামধন্য। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা একটা দিকে লক্ষ্য করব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছেন। আপনাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিবেন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ায় আপনারা অংশ নিবে কালামপুরবাসী। দেশ হবে উন্নত, আমরা আর প্রধানত থাকবো না, কারো পিছনে পড়ে থাকবো না। সেই জন্য আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেশের যে দুর্যোগের ঘনঘটা বাড়ছে, বিভিন্ন জঙ্গি প্রতিষ্ঠান, দুষ্কৃতকারী, তারা যাতে কোনো মতেই আশ্রয় প্রশ্রয় না পায়, আমরা যাতে মন খুলে লেখাপড়া করতে পারি, বাজার করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, সেই দিকে সকলে লক্ষ্য রাখবেন। সকলে আমাদের একটাই কর্তব্য, দেশটাকে উন্নয়ন করতে হবে, আমাদের সমাজকে উন্নয়ন করতে হবে, আমাদের সংসারকে উন্নয়ন করতে হবে। সকলে ভালো থাকবেন। মা কম্পিউটার কর্তৃক আয়োজিত আজকের সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহরাব হোসেন শুভ, চেয়ারম্যান ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি জনাব এম.এ. জলিল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভালো মাতারঞ্জন ডিগ্রি কলেজ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, মিডিয়া সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে যাদেরকে কেন্দ্র করে অনুষ্ঠান সেই শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ আইটি বিষয়ের উপরে অনেক কথা শুনলাম এবং জানলাম। আইটি এমন একটা প্রযুক্তি এখন সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং সে তুলনায় আমাদের দেশে এখন একেবারে এবিসি বলা যায়, একেবারে প্রাথমিক জ্ঞান। তারপরেও বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশের সর্বত্র অফিস, আদালত, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ, মাদ্রাসা সর্বক্ষেত্রে আইটির একটা প্রচলন শুরু হয়ে গেছে। আমরা যারা স্কুল কলেজে আছি, আমাদেরকে এখন আর চিঠি নিয়ে পোস্ট অফিসে যেতে হয় না। আমরা আমাদের কম্পিউটার রুমে বসেই বোর্ডের চিঠিপত্র, মন্ত্রণালয়ের চিঠিপত্র এই আইটির মাধ্যমে আমরা সংগ্রহ করি এবং একই কায়দায় আগে যেখানে একটা ছাত্রকে রেজিস্ট্রেশন করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য এক গাদা কাগজপত্র হাতে লিখে ব্যাগে ভর্তি করে নিয়ে যেতে হতো, এই প্রযুক্তির ফলে সে কাজগুলি এখন আর করতে হয় না। আমরা এখানে বসেই মাত্র 10 মিনিটের মধ্যেই বোর্ডের সমস্ত কাজ, রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ কাজ করে থাকি এবং টাকা পয়সাও একই অবস্থায় আমরা বোর্ডের ইন্টারনেটের মাধ্যমে আমরা টাকা পয়সা পরিশোধ করে থাকি। তো যে বিষয়গুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন 2021 ঘোষণা করেছেন, তারই বাস্তবতার আলোকে আমাদের মা কম্পিউটারের সম্মানিত পরিচালক শেরালি অত্যন্ত চমৎকারভাবে বাংলাদেশ সরকারের একটা অংশ হিসাবে কাজ করছে। কারণ আমরা গরিব দেশ, এই গরিব দেশে যারা লেখাপড়া শিখছে অনেক বেকার, প্রায় কোটির উপরে, যারা অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করে 1 কোটির উপর শিক্ষিত বেকার আছে। তারা চাকরির ইন্টারভিউ দিতে দিতে হয়রান হয়ে গেছে। আর এরকম যদি আমরা প্রযুক্তিগত শিক্ষা অর্জন করি, তাহলে আমরাই ফেরালির মতো আলোকিত মানুষ হয়ে
আমরা চাকরি দিতে পারবো। তা আজকের যারা সম্মাননা নিবে, সার্টিফিকেট নিবে, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ রইল, তোমরা যুবশক্তি, তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে তোমরা আরও এগিয়ে যাবে, তোমরাই এক একটা মা কম্পিউটারের মালিক হবে এবং এরকম বেকার যুবককে প্রশিক্ষণ দিব এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা আজকের মাননীয় প্রধান অতিথির কাছে শুনলাম যে তথ্য প্রযুক্তির আলোকে আমাদের বাংলাদেশের একটা অর্থবছরের যে বাজেট হয়, যে ইনকাম হচ্ছে, তা দিয়ে 4টে বাজেটের বেশিও ইনকাম সম্ভব। তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমরা এই তথ্য প্রযুক্তিতে বেশি বেশি কাজ করে অলস সময় নষ্ট না করে শুধুমাত্র ফেসবুকে চ্যাট দিয়ে সময়টা নষ্ট করব না। এটা অত্যন্ত একটা বিজ্ঞানভিত্তিক বিষয়, লেখাপড়া করা দরকার, বেশি বেশি করে বই পড়তে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, কাজে অর্জন করতে হবে। দেখা যায়, আমি পত্রিকায় দেখেছি যে ঘরে বসে বসে তথ্য প্রযুক্তির মাধ্যমে আয় করা যায়। ঘরে বসে যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে আয় করা যায় তাহলে আমি চাকরির জন্য ছুটবো কেন? তা তোমরা যারা আজকের এই প্রশিক্ষণ নিয়েছো, আজকে সনদপত্র নেবে, তোমাদের কাছে আবেদন রইল তোমরা আরও বেশি গবেষণা করবে। আমাদের সেরানি আছে, যে কোনো সমস্যা হলে তার কাছে যাবে। আমাদের ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন, ওনার সহযোগিতা নিবে। আর যে কোনো সহযোগিতা নিতে আপনার কারোর কাছে যেতে হয় না, তার ইমেইলে একটা ইমেইল পাঠাইলেই সহযোগিতা পাওয়া যায়। আমি গত সপ্তাহে একটা পত্রিকায় দেখলাম যে এখন ইউনিভার্সিটি হচ্ছে, সেই ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যাবে ঘরে বসে, অর্থাৎ ওখানে সব কিছু সহযোগিতা দেওয়া হবে। আমরা শুধু একটা ল্যাপটপ, এমনকি আমাদের যে মোবাইল আছে, এই মোবাইলের মাধ্যমে আমরা ওখানে ভর্তি হয়ে লেখাপড়া শিখতে পারবো। তাহলে কত সুযোগ সৃষ্টি হয়েছে এই তথ্য প্রযুক্তিতে। বিশ্ব অনেক এগিয়ে গেছে, অর্থাৎ পৃথিবী বসে সেই মহাকাশযানের সমস্ত তথ্য লেনদেন আদান প্রদান হচ্ছে, সে তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা এই যুবশক্তি হলো দেশের আসল শক্তি। কাজেই এই কাজটাকে আরও আগানো দরকার। আমি মা কম্পিউটারের পরিচালক শেরালিকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে সে আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র। আমাদের মতে এত বড় উচ্চতর ডিগ্রি নেয়নি, কিন্তু আমাদের থেকে সে দেশের জন্য অনেক ভূমিকা রাখছে। আমিও মাঝে মাঝে তার কাছ থেকে এই মোবাইল পরিচালনা, কম্পিউটার পরিচালনার বিষয়ে পরামর্শ নেই এবং শিখিও। কাজেই এই বিষয়টা কোনো লজ্জা নাই, শিক্ষার কোনো শেষ নাই। কাজেই যারা তোমরা বেকার আছো, আমি বলবো যে মা কম্পিউটারে যদি ভর্তি হয়ে প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নষ্ট করো, তা তোমাদের জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসেছেন, আমি তাদেরকে আমাদের এই স্কুল এবং কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই আয়োজনে অনেক ত্রুটি হয়েছে, হয়তো আপনাদেরকে ঠিকমতো বসার আয়োজন করতে পারিনি, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই সমস্ত শিক্ষার্থীবৃন্দকে নিয়ে অদূর ভবিষ্যতে আলোকিত মানুষ গড়তে পারি, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে অনেক ধন্যবাদ। প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের আয়োজক, ধামরাইয়ের গর্ব, মা কম্পিউটারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ শেরানি। এরপর প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব MA জলিল স্যারকে। এরপর টেস্ট গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক,
সোহাপুর নান্নার উচ্চ বিদ্যালয়। এরপর ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল গফুর, এরপরে আব্দুল মান্নান, প্রধান শিক্ষক, শৈলান শর্মা উচ্চ বিদ্যালয়। এরপর আমিরুল ইসলাম, পরিচালক, মিল্লাত কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার, মানিকগঞ্জ।